তাহলে আমি ক্লাস শুরু করি, কেমন মেয়েরা? ওকে মিস। আচ্ছা দেখো, ঢাকা উইমেন কলেজ অনলাইন ক্লাস ব্যবস্থাপনা বিভাগ। বিবিএ অনার্স তৃতীয় বর্ষ, কার্য ব্যবস্থাপনা, সাবজেক্ট কোড হচ্ছে 23-26-01। অধ্যায় হলো কত? অষ্টম, পরিচালন সিদ্ধান্ত সমূহ। আর আজকের তারিখ হচ্ছে 26/9/2020। আর আমাদের ক্লাস সময় হচ্ছে 11টা 15 মিনিট। আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মিস মাহফুজা খাতুন, ব্যবস্থাপনা বিভাগ। আর আজকের আমার এই লেকচার নম্বরটা হচ্ছে 5। তারপরে দেখো শিডিউলিং কি। হ্যাঁ, তোমরা একটু আনমিউট হয়ে থাকো, তাহলে আমার কথাটা বুঝতে পারবে। হ্যাঁ, দেখো শিডিউলিং কি। শিডিউলিং একটি সংগঠনের সুনির্দিষ্ট সম্পদ ব্যবহারের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ একটি ফার্মের যন্ত্রপাতি, কলকবজা, কর্মীগণ ও অন্যান্য উপকরণ কোথায় কিভাবে স্থাপন করা হবে বা ব্যবহার করা হবে তার রূপরেখা প্রণয়ন করাকেই কি বলা হয়? শিডিউলিং বলা হয়। তোমরা তো বুঝো শিডিউলিং, যেমন তোমাদেরকে কালকে মেসেজ দেওয়া হয়েছে যে তোমাদের আজকে ক্লাস আছে, মানে আগের থেকেই শিডিউলটা আমি করে নিয়েছি। তারপর দেখো এটা প্রতিষ্ঠানের বেলায় কি হয়, প্রতিটি প্রতিষ্ঠানেই ছোট বড় যাই হোক না কেন, কোনো সকল প্রকৃতির প্রতিষ্ঠান শিডিউলিং করা প্রয়োজন। মানে একটা প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক সেটা কোনো কথা না, তারা তাদের কাজ করার আগেই শিডিউলিংটা করে নেয়। তার কারণ কি, শিডিউলিং যদি করা থাকে তাহলে তারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটি কার্য সম্পাদন করতে পারবে। শিডিউলিং এর মাধ্যমে প্রতিটি কাজ আরম্ভ করার সময় এবং সম্পাদিত কাজের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। মানে আমরা একটা কাজ কখন শুরু করব এবং আমার কাজটা করতে কত সময় লাগবে এবং কাজটা সম্পাদন করার পর কি পরিমাণ কাজটা হয়েছে সেটা আমরা কিসের মাধ্যমে? শিডিউলিং মাধ্যমে জানতে পারবো। তাহলে শিডিউলিং জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো জন স্টিভেনসনের মতে আমরা বলতে পারি কি, একটি সংগঠনের যন্ত্রপাতি, সুবিধা সমূহ, মানবীয় কার্যক্রম সমূহ ব্যবহারের সময় শিডিউলিং প্রক্রিয়া জড়িত। একজন লেখক বলল যে একটি সংগঠনের যন্ত্রপাতি, সুবিধা সমূহ এবং মানবীয় কার্যক্রম সময়ের সাথে কি শিডিউলিং জড়িত। তাহলে সংজ্ঞার আলোকে আমরা কি বলতে পারি? শিডিউলিং হচ্ছে এমন একটি পরিকল্পনা যেখানে কি প্রতিশ্রুতি অনুযায়ী কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠানের সম্পদ, যেমন একটি প্রতিষ্ঠানের সম্পদ কি আমরা জানি, কর্মী, যন্ত্রপাতি, সুবিধা ইত্যাদি ব্যবহারের সময়সূচি নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে শিডিউলিং মোতাবেক যদি আমরা কোনো কার্য সম্পাদন করি বা কাজ করে থাকি তাহলে কি হবে, আমাদের কাজের গতি আসবে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার দেখো শিডিউলিং এর উদ্দেশ্যাবলী, মানে আমরা কি উদ্দেশ্যে শিডিউলিংটা করব বা এর উদ্দেশ্য কি ধরনের হতে পারে একটু খেয়াল করে দেখো। স্টিভেনসনের মতে শিডিউলিং একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কলকবজা, কর্মীগণ ও সুবিধা সমূহ ব্যবহারের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ শিডিউলিং এর উদ্দেশ্য হলো কি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কর্মী, সুবিধা সমূহ সঠিকভাবে ব্যবহার করা। মানে আমি যদি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কলকবজা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমার উদ্দেশ্যটা কি সফল হবে। কারণ আমরা জানি যে একজন সফল ব্যবসায়ী হতে হলে কি করতে হবে, আমাকে শিডিউল মোতাবেক যে কোনো কার্য সম্পাদন বা পরিচালনা করতে হবে। এবার দেখো কর্মীদের দক্ষ ব্যবহার। শিডিউলিং এর মাধ্যমে কর্মীদের মধ্যে যথাযথভাবে কার্যভার অর্পণ করা হয়। মানে শিডিউলিং করা থাকলে একজন কর্মী কি কাজ করবে সেটা তার উপর আগে থেকে কি করা হয়, অর্পণ, মানে তাকে আগে থেকে দেওয়া হয়ে থাকে। কোনো কর্মী যদি কাজে অবহেলা করে তবে তাকে চিহ্নিত করা যায়, কারণ আমরা আগে থেকে কর্মীদের কাজগুলা অর্পণ করে বা শিডিউলিং করে দিয়েছি যেন কর্মীরা সবাই শিডিউলিং মোতাবেক কি কাজ করতে
পারে। ফলে কর্মীদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা যায়। তার মানে কি, একজন কর্মী যে আমার দক্ষ, সেই শিডিউলিং এর মাধ্যমে সেই কর্মীর দক্ষতা আমরা কি যাচাই করতে পারি। তারপরে দেখো যন্ত্রপাতির ব্যবহার। তোমরা জানো যে একটি প্রতিষ্ঠানের সম্পদ হচ্ছে কি, যন্ত্রপাতি, কলকবজা এবং সুবিধা সমূহ হচ্ছে একটি প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ। দেখো, প্রতিষ্ঠানের যন্ত্রপাতি দক্ষ ব্যবহার করা শিডিউলিং এর একটি অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে কি করা হয়, আদর্শ মান নির্ধারণ করে সে অনুযায়ী যন্ত্রপাতি বিন্যাস করা হয়। যন্ত্রপাতি বিন্যাস বলতে তোমরা কি বুঝো? যন্ত্রপাতি বিন্যাস হচ্ছে যে একটি প্রতিষ্ঠানে কোথায় কোন যন্ত্রটা রাখবে, কিভাবে সাজানো থাকবে, সেই সাজানোটাই হচ্ছে কি বিন্যাস করা। ফলে যন্ত্রপাতির দক্ষ ব্যবহার নিশ্চিত করা যায়। আমরা যদি সঠিকভাবে যন্ত্রপাতি সাজিয়ে যদি ব্যবহার করি, তাহলে আমাদের যন্ত্রপাতির দক্ষ ব্যবহার নিশ্চিত হবে। তারপর দেখো মনোবল বৃদ্ধি। শিডিউলিং এর অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে কর্মীদের মনোবল বৃদ্ধি করা। কারণ কি, কর্মীদের কাজ পূর্বে নির্ধারিত থাকায় কর্মীরা তাদের কাজ সম্পর্কে কি আগের থেকেই সুশৃঙ্খল ভাবে, শান্তপূর্ণ ভাবে বজায় রেখে কাজটা সম্পাদন করে থাকে। এতে করে কি হয়, আমাদের কর্মীদের মনোবল বৃদ্ধি পায়। যেমন একটা কর্মী কি কাজ করবে তাকে আগে থেকে বলে দেওয়া হয়, আগে থেকে নির্দেশনা দেওয়া হয় যে তুমি আগামী দিন এসে এই কাজটা করবে। তখন তার সেই কাজ করার আগ্রহ বাড়ে এবং সে শান্তিপূর্ণভাবে কাজটা করতে পারে। তখন কাজের মধ্যে কোনো কি বিশৃঙ্খলা আসে না। তারপরে দেখো মিতব্যয়িতা অর্জন। যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে কি মিতব্যয়িতা অর্জন করা। শিডিউলিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের সময় এবং অর্থের মিতব্যয়িতা অর্জন করা হয়ে থাকে। প্রতিটি সুষ্ঠু ব্যবহার নির্দিষ্ট করা। তাহলে আমরা মিতব্যয়িতা অর্জনের মাধ্যমে কি করতে পারি, যে আমাদের প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারি। তারপর দেখো ক্রেতা সন্তুষ্টি। শিডিউলিং এর মাধ্যমে সময় মতো পণ্য বা সেবার উৎপাদন করা সম্ভব হয়। ঠিক তেমনি শিডিউলিং এর মাধ্যমে পণ্য বা সেবার গুণগত মান নিশ্চিত করা যায়। আর আমরা যদি ক্রেতা সন্তুষ্ট করতে চাই, তাহলে ক্রেতাদের পছন্দ অনুযায়ী এবং ক্রেতা যেটা চায় সে অনুযায়ী কিন্তু আমাদের পণ্য সরবরাহ করতে হবে। তারপরে হলো নির্দেশনা হলো শিডিউলিং এর কর্মীদের নির্দেশনা প্রদান করা। এর মাধ্যমে কর্মীরা জানতে পারে কখন কোথায় কোন কাজটি করা হবে এবং কাজটা শুরু এবং শেষের সময় তারা কি করে জানতে পারে, যে আমার কাজটা কখন শুরু হবে কখন শেষ হবে, সেই সময়টা তারা জানতে পারে। আগে থেকেই তাদেরকে কি করা হয়, নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। আর নির্দেশনা যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু কর্মীরা কখনোই কাজ সুষ্ঠুভাবে করতে পারবে না। তারপরে দেখো সচেতনতা সৃষ্টি। শিডিউলিং কর্মীদের নির্দেশনা প্রদান কোন প্রতিষ্ঠানের কর্মী শিডিউলিং করা হয়। তারপরে শিডিউলিং ছাড়া কিন্তু আমরা কোনো কাজ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করতে পারবো না। তাই আমাদের যে কাজটা করতে হবে সেটা অবশ্যই সচেতনতা সৃষ্টি পরিচালনা করতে হবে। তারপরে আসো শিডিউলিং এর প্রকারভেদ। আমরা এতক্ষণ শিডিউলিং এর উদ্দেশ্যটা জানলাম এবং শিডিউলিং এর প্রকারভেদ। দেখো শিডিউলিং এর প্রকারভেদটা কি, দেখো প্রতিটি প্রতিষ্ঠানই যেমন একটি শুরু আছে তার এবং সময় এবং শেষও আছে। আর এর ভিতরে আমাদের সবগুলা কাজ কি করতে হবে, সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। তারপরে দেখো ফরমাইশ শিডিউলিংটা হলো কি, ফরমাইশকৃত প্রতিটি দ্রব্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করে সেটা সূচীকরণ করা হয়ে থাকে। তাকে ফরমাইশকৃত শিডিউলিং বলা হয়। এ ধরনের শিডিউলিং এ প্রত্যেকটি ফরমাইশের জন্য কি করা হয়ে থাকে, পৃথকভাবে তালিকা
তৈরি করা হয়ে থাকে। তোমরা জানো যে ফরমাইশ অনুযায়ী প্রতিটি কর্মী তার প্রতিষ্ঠানে কাজ করে থাকে এবং সেই সময়সূচিটাও কি করা হয়ে থাকে আগের থেকে নির্দিষ্টভাবে করা হয়ে থাকে। ফলে ফরমাইশকৃত দ্রব্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সময় সহজে নির্ধারণ করা যায়। যে আমরা যে সময়টা নির্ধারণ করে দিব সেই সময় অনুযায়ী প্রতিটি কর্মী তার শিডিউলিং মোতাবেক কাজটা সম্পাদন করতে পারবে। তারপর দেখো যন্ত্রপাতি শিডিউলিং। তোমরা জানো যে একটি প্রতিষ্ঠানের মূল সম্পদ হচ্ছে যন্ত্রপাতি। হ্যাঁ, যন্ত্রপাতি। তারপর দেখো প্রতিষ্ঠান নিয়োজিত যন্ত্রপাতি বা হাতিয়ারের সাহায্যে উৎপাদন কার্য সম্পাদিত হয়। কারণ যন্ত্রপাতি এবং মানবীয় সম্পদ দুইয়ের ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কি পণ্য উৎপাদন করা হয়ে থাকে। কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরের ক্ষেত্রে যন্ত্রপাতি যথেষ্ট ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। কারণ সবকিছুই কি মানুষ হাতে করতে পারে না, কিছু যন্ত্রের সাহায্য তাকে নিতে হয়। আর এই যন্ত্রের সাহায্যে যখন আমরা একটা কাজ করব তখন সেই কাজটা আমাদের কি দ্রুত সম্পাদন হবে এবং পরিপূর্ণ ভাবে আমরা সেটা তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ভালো আছেন? ভালো আছেন স্যার? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়ালেন তো আপনার ক্লাসে মোট কতজন শিক্ষার্থী ম্যাডাম? মোট কতজন? মোট হলো স্যার আমার 91 জন স্টুডেন্ট। এখন উপস্থিত আছে 2 4 5 জন উপস্থিত আছে। জি স্যার, 5 জন। এখন আমি যদি 91 কেজি ধান বুনি মাত্র 5 কেজি গজাই তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কৃষক হিসেবে আমি তো মারা যাবো ম্যাডাম। তাই একটা কাজ করা যাবে, অসুবিধা নাই, প্রথমে করছেন এটা ভালো, গুড। একটা অনুরোধ, ওই যে প্রথমে লিখছেন ক্লাস কয়টার সময় হবে ওখানে লিখবেন মোট স্টুডেন্ট কত, লিখে রাখবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। প্রথমে এই যে স্কেডিউলটা রেখেন যে কয়টায় ক্লাস হবে, কে শিক্ষক, কোন ক্লাস লিখছেন না? জি স্যার। আচ্ছা ওইটা লিখবেন। এরপরে মানে টোটাল স্টুডেন্টও লিখবেন। জি স্যার। এরপরে লিখবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই শিক্ষার্থীর ফোন নাম্বার আর তার মা বা বাবার ফোন নাম্বার, অভিভাবকের ফোন নাম্বার, দুইটা জিনিস থাকবে। তার থাকলে মেসেঞ্জারে দিয়ে বা মেসেঞ্জারে আপনি যদি শিক্ষার্থীকে কল করেন এবং বলেন যে কেন তুমি ক্লাসে থাকোনি, তারপরে 2-1 দিন না থাকলে তার অভিভাবককে কল করতে হবে, করলে কিন্তু এটা হাজিরা হয়ে যাবে। আমার এক্সপেরিয়েন্স আছে, অন্য স্কুল আমি চালাই তো আমি জানি এই জন্য। এটা একটু করবেন, এটা অনুরোধ থাকলো। আমি আপনাদের ডিপার্টমেন্টাল হেডের সাথে আজকে 2:30টায় মিটিং করব বলবো, বাট আপনার সাথে কথা হয়ে গেল এই জন্য এটা বললাম, কেমন? আচ্ছা জি স্যার। তাহলে মোট স্টুডেন্ট কত, এটা হাজিরা বেশি হবে সেখানে, কেমন? আপনি চালিয়ে যান। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। এবার আসো দেখো ফাঁকা শিডিউলিং। ফাঁকা শিডিউলিংটা দেখো, ফাঁকা শিডিউলিংটা হচ্ছে কি যে কোনো কারখানায় বিভিন্ন প্রক্রিয়া অতিক্রম করে একটির পর একটি কাজ, মানে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা কাজ জড়িত হয়ে যায়। তবে এটিকে শেষ হওয়ার পরপরই আরেকটি কাজ শুরু না করা। মানে আমরা যখন একটি কাজ করব, তোমরা জানো, তোমরা কখনো কোনো ফ্যাক্টরিতে গিয়েছো কিনা জানি না, একটা গার্মেন্টস ফ্যাক্টরির কথা আমি একটু উদাহরণ দেই এই ফাঁকা শিডিউলিং এর ব্যাপারে। যখন একজন ব্যক্তি একটা জিনিস, একটা জামার ওয়ালটা সেলাই করলো, করার পরে দেখা গেল যে একটু সময় গ্যাপ দিয়ে সে আরেকটা কাজ শুরু করে। তো কারণ কি, তার শিডিউল করা থাকে যে একটা কাজের পরে সে একটুখানি 5-10 সেকেন্ড গ্যাপ দিয়ে আরেকটা কাজ শুরু করবে, তখন সেটাকে কি বলা হয়, ফাঁকা শিডিউলিং বলা হয়। কারণ কি, একটা কাজ যদি আমরা শেষ না করে আরেকটা শুরু করি তখন কিন্তু কি হবে, আমার কাজে বিশৃঙ্খলা আসবে এবং আমি আগে যে কাজটা করেছি সেটা পরিপূর্ণ হবে না। তাই কোনো কাজ শেষ এবং শুরুর আগে অবশ্যই ফাঁকা পরিলক্ষিত হয়। তোমরা যখন কোনো কিছু লেখো, একটা লাইন লেখার পরে কিন্তু একটু স্পেস দাও, মানে গ্যাপ রাখো, এটাই কিন্তু একটা ফাঁকা শিডিউলিং। এর মাধ্যমে কি করা হয়, উৎপাদন প্রক্রিয়া ফাঁকার সময় নির্দিষ্ট করে যে সূচিকরণ করা হয়ে থাকে তাকে ফাঁকা শিডিউলিং বলা হয়ে থাকে। আর এটা আমাদের অবশ্যই করা প্রয়োজন, কারণ আমরা যন্ত্রের সাহায্যে যে কোনো জিনিস তৈরি করি, আর এতে যদি একটু গ্যাপ সৃষ্টি না হয় তখন দেখা যাবে কি আগের যে পণ্যটা তৈরি করেছি তার সাথে আমার দ্বিতীয় পণ্যটা কি
সংযোগ সৃষ্টি হয়ে যাবে, আর তখন বোঝা যাবে না যে আমার কোনটা আগের যন্ত্র আর কোনটা পরের যন্ত্র। সেই ক্ষেত্রে কিন্তু গিয়ে যায় আমাদের সমস্যা সৃষ্টি হবে। আর আমাদের যাতে সমস্যা কোনো ধরনের সৃষ্টি না হয়, এই জন্য আমরা কি ফাঁকা শিডিউলিংটা অবশ্যই মনে রাখবো। বুঝতে পেরেছো মেয়েরা? তারপরে দেখো যুক্ত শিডিউলিং। এখন দেখো আগে কি করেছিলাম আমরা, ফাঁকা শিডিউলিং মানে একটা কাজ শেষ করার পরে কয়েক সেকেন্ড সময় বিরতি নিয়ে আমরা আরেকটা কাজ শুরু করব। কিন্তু দেখো যুক্ত শিডিউলিং এর বেলায় কি বলছে, যে শিডিউলিং এর আয়তায় একটি কাজ শেষ করার পূর্বে অন্য আরেকটি কাজ শুরু করা হয় তাকে যুক্ত শিডিউলিং বলে। মানে তুমি জানো যে তোমার প্রথম কাজটা এক্ষুনি শেষ হবে, তখন তুমি কি করছো, সাথে সাথে দ্বিতীয় কাজটা শুরু করে দিছো। মানে এখানে প্রথম কাজটার সাথে দ্বিতীয় কাজটাকে তুমি কি করলা, সংযুক্ত করে দিলা, যাতে কোনো ধরনের গ্যাপ সৃষ্টি না হয় বা মেশিনে যেন কোনো রকমের সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য তুমি সাথে সাথে একটার সাথে আরেকটা যুক্ত করে দিয়েছো। এক্ষেত্রে কি হয়, প্রথম কাজটি শেষ করার পূর্বে সময় বেশি প্রয়োজন হয় না, তাই সময়ের ব্যবধানে দ্বিতীয় কাজটি আমরা শুরু করতে পারি। তবে কাজের গতি লক্ষ্য রেখে যুক্ত শিডিউলিং করা হয়ে থাকে, যাতে আমাদের কাজের গতি থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো কাজে যদি আমরা গ্যাপ সৃষ্টি করি, তাহলে কর্মীদের মাঝে অলসতা চলে আসে বা মেশিনের ত্রুটি দেখা দেয়, বা কর্মী ভাবে যে ঠিক আছে, তো আমি একটু গ্যাপ নিচ্ছি, একটু হেঁটে আসি বা একটু সরে আসি, তখন দেখা যাচ্ছে কি অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়। এজন্য আমাদের মনে রাখতে হবে যে একটা কাজ করার সাথে আরেকটা কাজের যেন বেশি দূরত্ব না হয়। আবার একটা কাজ যখন শুরু করছি, সাথে সাথে আরেকটা কাজ যেন শুরু করতে গিয়ে যেন আমাদের যুক্ত শিডিউলিং এ যেটা অনেক সময় সমস্যা হয়ে থাকে, যে একটা শেষ না হওয়ার সাথে সাথে আমরা কি করি, আরেকটা শুরু করে দিই। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ফাঁকা এবং যুক্ত এই দুইটা শিডিউলিং এর যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। তারপর দেখো আসো মাস্টার শিডিউলিং। প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদন কার্য সম্পাদনের জন্য যে সাধারণ সময়সূচি প্রণয়ন করা হয়ে থাকে তাকে সার্বিক বা মাস্টার শিডিউলিং বলা হয়। মানে প্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী আমরা যেটা করব, যেমন তোমাদের আগে থেকে নির্ধারিত করা রুটিন ছিল, সেই রুটিন অনুযায়ী কিন্তু আজকে আমরা ক্লাসটা নিচ্ছি। এই সময়সূচিটা আগে থেকে আমাদের করা ছিল বলে এটাকে এখন আমরা কিন্তু মাস্টার শিডিউলিং এর আয়ত্তায় নিতে পারি। এই ধরনের শিডিউলের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পূর্ণ কাজের একটি প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়ে থাকে। এখন তোমরা জানো যে শিডিউলিংটা আমি তোমাকে দিয়েছি প্রতি ক্লাসের, তুমি তখন প্রায় পরবর্তীতে তোমার যেদিন ক্লাস থাকবে তখন তুমি সেই ক্লাসটার প্রতি তুমি আগ্রহ জাগবে যে আমার এই টাইমে ক্লাসটা আছে। কারণ কি প্রথম থেকে তোমাকে আমি শিডিউল দিয়ে দিয়েছি যে আমার এই তারিখে ক্লাস বা এতটা সময় ক্লাস, তখন তুমি ওইভাবে কিন্তু কি করবা, আমার ক্লাসে এসে প্রেজেন্ট থাকবে। তারপরে দেখো, তবে উৎপাদনের পরিমাণ, উৎপাদনের ধারাবাহিকতার ধরন, উৎপাদনের আরম্ভের সময় এবং শেষের সময় অন্তর্ভুক্ত করে দীর্ঘ সময়ের জন্য মাস্টার শিডিউলিং করা হয়ে থাকে। একটি প্রতিষ্ঠান কিন্তু একদিনের জন্য তৈরি হয় নাই, দীর্ঘদিনের জন্য তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের জনবল চেঞ্জ হবে, আসবে, কিন্তু যন্ত্রপাতি নষ্ট না হওয়া পর্যন্ত ওগুলা ঠিক থাকবে। যার কারণে কি উৎপাদনের পরিমাণ, কি পরিমাণ উৎপাদন করা হবে, উৎপাদনের ধারাবাহিকতার ধরন মানে কোন পণ্যটার পর কোন পণ্যটা উৎপাদন করা হবে, তারপরে উৎপাদন আরম্ভের সময় কখন উৎপাদনটা শুরু করবে এবং কখন যায় শেষ হবে, এগুলা কি মাস্টার শিডিউলিং এ অন্তর্ভুক্ত করা থাকে। যেমন তোমরা একটা বই পড়ার শুরুতে কি করো, যে কোন কোন টপিক গুলা পড়বা, তারপরে এগুলা পড়ে কি মুখস্থ করে লিখবা না শুধু পয়েন্ট গুলা লিখবা, তোমরা কিন্তু আগের থেকেই কি করো, শিডিউলিং করে থাকো। তারপর দেখো দৈনিক কার্য শিডিউলিং। দৈনিক কার্য শিডিউলিং বলতে আমরা কিন্তু এখানে আমাদের প্রতিদিনের যে কাজটা সেটাকে কিন্তু আমরা বুঝে বুঝে থাকতে পারি। যেমন দৈনিক কাজের উপর ভিত্তি করে যে সময়সূচি প্রণয়ন করা হয়ে থাকে তাকে দৈনিক কার্য শিডিউলিং বলা হয়। যেমন তোমার তুমি আজকে কি কাজ করবা, কালকে থেকেই সেটা নির্ধারণ করে রেখেছো, যে সকালে উঠবা, তোমার 10:30টায় ক্লাস আছে এবং 11:15-তে ক্লাস আছে, দুইটা সাবজেক্টের ক্লাস, কোন কোন ক্লাস হবে তুমি সেই বই খাতা নিয়ে রেডি। তারপরে এই কি পড়ানো হচ্ছে সেগুলো তুমি নোট করতেছো, এটাও কিন্তু তোমার এটা একটা দৈনিক কার্য শিডিউলিং এর মধ্যে পড়ে। আর যারা শিডিউলিং মোতাবেক কাজ করে, শিডিউল মোতাবেক চলে, তারা অবশ্যই সফলতা অর্জন করবে। তোমরা দেখো বড় বড় প্রতিষ্ঠান সফলতা অর্জন করতেছে, বিশ্ববাজারে প্রতিযোগিতা টিকে থাকতেছে, তারপরে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। কি কারণ, একমাত্র শিডিউলিং মোতাবেক তারা কার্য পরিচালনা করতে পারতেছে দেখে তাদের সবকিছু করা সহজ হচ্ছে। তারপরে দেখো
অপারেশন শিডিউলিং। আমাদের লাস্ট প্রকারভেদটা হলো অপারেশন শিডিউলিং, যে শিডিউলিং এর মাধ্যমে মেশিন বা কর্মীদের উপর কার্যভার অর্পণ করা হয়ে থাকে তাকে অপারেশন শিডিউলিং বলা হয়। এখানে কি বলছে, মেশিন এবং কর্মী, মানে একটা মেশিন কর্মী দ্বারাই তো কি হবে, পরিচালিত হবে বা কর্মী চালাবে। চালাবে বলতে কি, হয়তো মেশিনের সুইচ দিবে বা মেশিনের যন্ত্রপাতি ঠিক আছে কিনা সেগুলা চালু করার জন্য সে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী করবে। এই দুইটাই হলো কি আমার অপারেশন শিডিউলিং। মূলত অপারেশন শিডিউলিংয়ে কোনো মেশিন বা কোনো প্রক্রিয়া কত শতাংশ কাজ করবে, কত সময় ধরে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করবে, সেটাই আগে থেকে দেখানো হয়ে থাকে। তাহলে তোমরা দেখো যে আমরা একটা কাজ করার আগে কি ধরনের কাজটা করব, তারপরে কাজটা কখন আরম্ভ করব এবং আমাদের কাজটার কত শতাংশ আমরা করব, সেগুলা কিন্তু কি করা হয়ে থাকে, আগে থেকেই সেই কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো শিডিউলিং এর প্রকারভেদ গুলা। 1 হলো ফরমাল শিডিউলিং, 2 হলো যন্ত্রপাতি শিডিউলিং, 3 পাকা শিডিউলিং, 4 যুক্ত শিডিউলিং, 5 হলো মাস্টার শিডিউলিং, 6 দৈনিক কার্য শিডিউলিং, 7 হলো কি অপারেশন শিডিউলিং। এই যে শিডিউলিং এর প্রকারভেদ খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মনে রাখবে যে এখানে কি আছে। আর একটু বিস্তারিত পড়লে তোমরা অবশ্যই পারবে। তবে তোমাদের যে স্টুডেন্টের সংখ্যা, আমি খুবই হতাশ। এর আগের ক্লাসে কিন্তু তোমরা আমার ক্লাসে কিন্তু 9 জন ছিলে, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি মাত্র তোমরা কয়জন, 5 জন। ঠিক আছে, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে। আমরা অনেকে ফোন দেই, তারা তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে যে মিস নেটের প্রবলেম, এই প্রবলেম, কিন্তু বাবা দেখো এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আমরা কিভাবে অগ্রসর হওয়া যায় তোমাদের সেই সুবিধার জন্যই কিন্তু আমরা এসব ব্যবস্থা করতেছি। তাহলে তোমরা বাসায় কিন্তু অবশ্যই কিন্তু কি পড়ালেখা করবে, কেমন? এরা বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, জি মিস। তো তোমরা তোমাদের জি মিস। হ্যাঁ বান্ধবীদেরকে বলবে। তাহলে আজকে কিন্তু আমার এই ক্লাসটা নিয়ে কততম ক্লাস, 5ম ক্লাস, ঠিক আছে? কিন্তু এই 5ম ক্লাসে এসে দেখলাম যে তোমাদের স্টুডেন্টের পরিমাণ কম। এর আগে কিন্তু তোমাদের স্টুডেন্টের পরিমাণ কিন্তু আরো বেশি ছিল, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, বাসায় পড়বে, কেমন? নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ জি মিস।